আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, গাজীপুরে চীনা রাষ্ট্রদূতের সাথে জামাত আমিরের শীতবস্ত্র বিতরণ। গাজীপুরের কালিয়াকৈরে চীনা দূতাবাসের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন আজ সকালের দিকে গাজীপুরের শফিপুরে ওয়ামি কমপ্লেক্সে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরপর জানাবো, হেলিকপ্টার থেকে গুলি, র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই আগস্টে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে করা মামলায় র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আদেশ দেয়। এদিকে ডিসেম্বরে নির্বাচনের জন্য অক্টোবরের মধ্যেই আইন কানুন ঠিক করতে হবে বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসিরুদ্দিন বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হলে আইন কানুন বিধিবিধান ঠিক করে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি নিতে হবে। এবারে জানাবো, পাকিস্তান যাচ্ছে বাংলাদেশি যুদ্ধজাহাজ। 274 জন নৌ সদস্য নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বনজ সমুদ্র জয়। দেশটির করাচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে এবং এই জাহাজটি রোববার 26শে জানুয়ারি চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ত্যাগ করেছে। আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি করাচিতে এক্সারসাইজ আমান 2025 শীর্ষক এ ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে। এদিকে চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ আগামীকাল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 27শে জানুয়ারি দুপুর 12টায় পুরনো পল্টনে নোয়াখালী টাওয়ারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো, খুবই শিক্ষার্থী হত্যা, কারাগারে গেলেন রব্বানী। খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবই এমবিএ শিক্ষার্থী অর্ণব কুমার সরকারের হত্যার ঘটনায় গোলাম রাব্বানী নামে একজনকে গ্রেপ্তারে দেখিয়েছে পুলিশ। পরে তাকে আদালতে গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে হত্যাকাণ্ডের রাতেই নগরের গোবরচাকা এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গাজীপুরে চীনা রাষ্ট্রদূতের সাথে জামাতের আমিরের শীতবস্ত্র বিতরণ। গাজীপুর কালিয়াকৈর চীনা দূতাবাসের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন রোববার 26শে জানুয়ারি সকালের দিকে গাজীপুরের শফিপুরে ওয়ামি কমপ্লেক্সে শীতার্তদের মাঝে শীতবস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান চীনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভূমিকা অনস্বীকার্য। চীনা রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা প্রযুক্তি খাতে উন্নয়নে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি। জামাতের আমির বলেন, চায়না ভাষা শেখার জন্য একটি অত্যাধুনিক একাডেমি গড়ে তোলার
সহায়তার প্রয়োজন। দরিদ্র জনগণের জন্য সহায়তা প্রদান মহান আল্লাহর কাজ। আল্লাহ যেন তাদের ভাগ্য পরিবর্তন করেন, যাতে তারা ভবিষ্যতে অন্যদের সহায়তা করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জামাত ইসলামের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, জামাতের সহযোগিতায় পরিচালিত এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গরিব এতিম শিশুদের জন্য আশীর্বাদ স্বরূপ। ভবিষ্যতে চীন ও এই শিক্ষার্থীদের চীনের প্রশিক্ষণের সুযোগ করে দিতে আগ্রহী বলেও জানান তিনি আরও বলেছেন, চীন বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা ও বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন উন্নয়ন খাতে কাজ করতে চায়। আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নে পাশে থাকব। 2025 সালে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী। এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করি। হেলিকপ্টার থেকে গুলি, র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই আগস্টে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে করা মামলায় র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার 26শে জানুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আদেশ দেয়। এছাড়াও আশুলিয়ায় 6 জনের লাশ পুড়িয়ে ফেলার মামলায় এসআই মালিক ও কনস্টেবল মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। গত বছরের 5ই জুন থেকে 6 আগস্ট পর্যন্ত র্যাবের ডিজি ছিলেন হারুনুর রশিদ। তার বিরুদ্ধে এই সময় আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি করা, নির্বিচারে মানুষকে হত্যা, প্ররোচনা ও অধস্তনদের বাধা না দেওয়ার অভিযোগ আনে প্রসিকিউশন। অপরাধের প্রাথমিক প্রমাণ থাকার কথা জানিয়ে র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় প্রসিকিউশন। এছাড়াও জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এসআই মোহাম্মদ আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারের বিষয়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে তার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। র্যাবের যে ডিজি ছিলেন হারুনুর রশিদ, তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে ছাত্র জনতার উপর নির্যাতন ও হেলিকপ্টার থেকে গুলি করার যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, তিনি দায়িত্বে থাকা অবস্থায় অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন। ডিসেম্বরে নির্বাচনের জন্য অক্টোবরের মধ্যেই আইন কানুন ঠিক করতে হবে সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসিরুদ্দিন বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হলে অবশ্যই আইন কানুন বিধিবিধান ঠিক করে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি নিতে হবে। চলমান সংস্কারের সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ নানা বিষয় তুলে ধরে তিনি বলেছেন, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন কানুন বিধিবিধান সংস্কার সহ সব শেষ করতে হবে। আজ রোববার আগারগাঁও নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি EREAD এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এম নাসিরুদ্দিন বলেছেন, আশা করি উৎসবমুখর পরিবেশে ভোট করতে পারব। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই জানিয়েছেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুনে আমাদের দেশে বর্ষা থাকে, এর বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এ সময়কে ধরেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ। 274 জন নৌসদস্য নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বনজ সমুদ্র জয়। দেশটির করাচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে এই জাহাজটি রোববার 26শে জানুয়ারি চট্টগ্রাম নৌবাহিনী জেটি ত্যাগ করেছে। আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি করাচিতে এক্সারসাইজ আমান 2025 শীর্ষক এ ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে। বনজ সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে 33 জন কর্মকর্তা, 58 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ মোট 274 জন
নৌ সদস্য আন্তর্জাতিক ফিট রিভিউতে অংশ নিতে যাচ্ছেন। নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৭ হতে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত এক্সারসাইজ M1 2025-এ অংশগ্রহণের উদ্দেশ্যে রোববার দুপুরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বনজা সমুদ্রজয় চট্টগ্রাম নৌবাহিনী জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়েছে। সময় স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজের গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে জাহাজ গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।